আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বিশেষ ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আমি সুলতানা গিলানা খানম। আমি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ে আজ একটি ক্লাস নেব। নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ে মোট 14টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে আছে ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশ এই অধ্যায়ে আমরা ভূগোল কি, তারপরে ভূগোলের বিভিন্ন শাখা, পরিবেশ কি, পরিবেশ প্রকারভেদ, পরিবেশের বিভিন্ন উপাদান, সেটা প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়। দ্বিতীয় অধ্যায়ে আছে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী। মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, এখানে আছে মহাবিশ্ব কি, তারপরে বিভিন্ন জ্যোতিষ্ক, পৃথিবী কি, পৃথিবীর বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্রমণ্ডলী, এসব কিছুই দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়। তৃতীয় অধ্যায় আছে মানচিত্র গঠন এবং এর ব্যবহার। অর্থাৎ মানচিত্র কি, মানচিত্র আমাদের কি কাজে লাগে বা মানচিত্রের প্রয়োজনীয়তা, মানচিত্রের প্রকারভেদ, আমরা কোন কোন কাজে মানচিত্র ব্যবহার করতে পারি, এই সব কিছু তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়। অর্থাৎ তৃতীয় অধ্যায় পড়লে তোমরা এগুলো জানতে পারবে। চতুর্থ অধ্যায় আছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। অর্থাৎ পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, এর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এ সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয় বা এই অধ্যায়টি পড়লে তোমরা জানতে পারবে। পঞ্চম অধ্যায় আছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল সম্পর্কে বিস্তারিত তোমরা পঞ্চম অধ্যায়ে জানতে পারবে। ষষ্ঠ অধ্যায় আছে বায়ুমণ্ডল। আমরা জানি যে পৃথিবীর 3/4 হচ্ছে সমুদ্র, অর্থাৎ 4 ভাগের 3 ভাগই পানি। ষষ্ঠ অধ্যায়ে সমুদ্র বা সাগর, মহাসাগর, বিভিন্ন নদ নদী, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সপ্তম অধ্যায় আছে জনসংখ্যা। জনসংখ্যা কি, তারপরে জনসংখ্যা সমস্যা কিনা, জনসংখ্যার বিন্যাস, জনসংখ্যা সমস্যার কারণ, কিভাবে জনসংখ্যা সমস্যার সমাধান করা যায়, জনসংখ্যাকে কিভাবে সম্পদ হিসেবে গড়ে তোলা যায়, এই সব কিছুই আমরা এই অধ্যায়টি পড়লে জানতে পারব। এরপরে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় আছে মানব বসতি। মানব বসতি কি, তারপরে মানব বসতির বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন রৈখিক মানব বসতি, অর্থাৎ শ্রেণী বিভাগ আছে, কোন ধরনের মানব বসতি কোন এলাকায় বাস করে, মানব বসতি কিভাবে গড়ে ওঠে, এই সব কিছু আমরা অষ্টম অধ্যায় পড়লে জানতে পারব। এরপরে নবম অধ্যায়। নবম অধ্যায় আছে সম্পদ এবং অর্থনৈতিক কার্যাবলী। সম্পদ কি,
সম্পদের শ্রেণীবিভাগ অর্থাৎ জাতীয় সম্পদ, ব্যক্তিগত সম্পদ, এগুলো অর্থনৈতিক কাজ কি, অর্থনৈতিক কাজের শ্রেণীবিভাগ, প্রথম পর্যায়ে অর্থনৈতিক কাজ, দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কাজ, তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কাজ। অর্থনৈতিক কাজ কি মানে আমরা অর্থ উপার্জনের জন্য যে কাজ করি সেটাই হচ্ছে অর্থনৈতিক কাজ, বা যে কাজের মাধ্যমে আমরা অর্থ উপার্জন করতে পারি সেগুলি হচ্ছে অর্থনৈতিক কাজ। এই যে বিভিন্ন প্রকার অর্থনৈতিক কাজের বর্ণনা, তারপরে সম্পদের শ্রেণীবিভাগ, এগুলো আমরা নবম অধ্যায়ে বিস্তারিত জানতে পারব। দশম অধ্যায় আছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাংলাদেশের আয়তন, বাংলাদেশের সীমানা, তারপরে বাংলাদেশের ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ, বাংলাদেশের নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, কি কি সম্পদ পাওয়া যায়, এই সব কিছুই আমরা এই অধ্যায়ে জানতে পারবো। এছাড়া বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু কেমন সেটাও এই অধ্যায়ে আমরা জানতে পারব। দশম অধ্যায় আছে বাংলাদেশের সম্পদ এবং শিল্প। সম্পদ কি, বাংলাদেশে কি কি ধরনের সম্পদ আছে, খনিজ সম্পদ, বনজ সম্পদ, জলজ সম্পদ, তাছাড়া শিল্প কি, বাংলাদেশে কি কি ধরনের শিল্প রয়েছে, বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি ধরনের শিল্প, বৃহৎ শিল্পের মধ্যে কোন কোন শিল্প পড়ে, যেমন ধরো পাট শিল্প, বস্ত্র শিল্প, সার কারখানা, এই সব কিছু আমরা একাদশ অধ্যায়টি যদি পড়ি তাহলে আমরা জানতে পারব। দ্বাদশ অধ্যায় আছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্য। যোগাযোগ ব্যবস্থা কি, যোগাযোগ বাংলাদেশে কয় ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে। বাংলাদেশে সাধারণত 3 ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে, যেমন ধরো সড়ক পথ, নৌপথ এবং আকাশপথ। সড়ক পথকে আবার 2 ভাগে ভাগ করা যায়, রেলপথ এবং স্থলপথ এবং স্থলপথ, জলপথ এবং আকাশপথ। স্থলপথকে 2 ভাগে ভাগ করা যায়, রেলপথ এবং সড়ক পথ। এই 3 ধরনের যোগাযোগ ব্যবস্থা। এছাড়া বাণিজ্য কি, বাণিজ্যের প্রকারভেদ। বাণিজ্য সাধারণত 2 প্রকার, অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য কি, যখন নিজের দেশের মধ্যে, নিজের দেশের বিভিন্ন এলাকার মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় সেটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য। আর বৈদেশিক বাণিজ্য যখন এক দেশের সাথে অন্য দেশের পণ্য আদান প্রদান বা বাণিজ্য সংগঠিত হয় সেটা হলো বৈদেশিক বাণিজ্য। এই সব কিছুই দ্বাদশ অধ্যায়ে আমরা জানতে পারব। এবং ত্রয়োদশ অধ্যায় আছে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড এবং পরিবেশের ভারসাম্য।
আমরা কি বাংলাদেশে কি ধরনের উন্নয়ন কর্মকাণ্ড আছে বা উন্নয়ন কর্মকাণ্ড চালু আছে, পরিবেশের ভারসাম্য কীভাবে রক্ষা করা যায়, এগুলো ত্রয়োদশ অধ্যায়ে বিস্তারিত দেওয়া আছে। এবং সর্বশেষ অধ্যায় হলো চতুর্দশ অধ্যায়, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ কি, বাংলাদেশে কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এই দেশের প্রতি বছরই বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় এবং এই সকল প্রাকৃতিক দুর্যোগ আমাদের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। এই সব কিছু আমরা চতুর্দশ অধ্যায়ে জানতে পারব। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই হলো তোমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য ভূগোল ও পরিবেশ বিষয়ের মোট অধ্যায়গুলো। এই 14টি অধ্যায়ে প্রায় সবগুলোই আমরা নবম শ্রেণীতে তোমাদের শেষ করব পড়িয়ে, বা দু একটা আমরা পড়ে শেষ করব। যদি দু একটা অধ্যায় থাকে তবে সেটা দশম শ্রেণীতে পড়ানো হবে। মোট কথা নবম শ্রেণীতে আমরা আমাদের সিলেবাসটা সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব। এখন তোমাদের বিষয় হলো ভূগোল ও পরিবেশ। আমি এবার আসি ভূগোল কি বা পরিবেশ কি। প্রথমে আমরা ভূগোলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি শব্দটা সাধারণত জিও এবং গ্রাফি এই দুটো শব্দ থেকে এসেছে। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা। তাহলে আমরা খুব সহজভাবে বলতে পারি যে জিওগ্রাফি শব্দের অর্থ হলো পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। এখানে শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখছি যে দুটো প্রশ্ন হতে পারে যে জিওগ্রাফি শব্দটি কোন কোন শব্দ থেকে উৎপত্তি, ইংরেজি কোন কোন শব্দ থেকে উৎপত্তি। জিও এবং গ্রাফি এই দুটো শব্দ থেকে উৎপত্তি। আবার এমন প্রশ্ন হতে পারে জিও শব্দের অর্থ কি। এগুলো জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, আবার তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের মধ্যেও থাকতে পারে। গ্রাফি শব্দের অর্থ কি। এরপরে জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন। শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিওগ্রাফি শব্দটি দুটি শব্দ থেকে উৎপত্তি হয়েছে, জিও এবং গ্রাফি। জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা, বা পৃথিবীর বর্ণনাকে আমরা জিওগ্রাফি বলতে পারি। আর জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস। তাহলে জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস। এখানে দুই ধরনের প্রশ্ন হতে পারে, জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী উভয়। যেমন ইরাটোস্থেনিস কোন দেশের ভূগোলবিদ ছিলেন, তখন আমরা বলবো যে গ্রিসের ভূগোলবিদ ছিলেন। এটা সরাসরি জ্ঞানমূলক হতে পারে, আবার বহু নির্বাচনী হতে পারে। বা জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন,
বিভিন্ন মনীষী ভিন্ন ভিন্নভাবে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন। অধ্যাপক ম্যাকনি বলেছেন মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা বা আলোচনাকে ভূগোল বলে। অধ্যাপক ম্যাকনির মতে ভূগোল কি? তখন আমরা বলবো মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা বা আলোচনা হলো ভূগোল, বা মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা বা আলোচনাকে ভূগোল বলেছেন যে তখন আমরা বলবো অধ্যাপক ম্যাকনি। অধ্যাপক ডাগলাস বলেছেন পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনায় হলো পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা কি হচ্ছে ভূগোল। এই সংজ্ঞাটি কার? তখন আমরা বলবো অধ্যাপক ডাগলাস। আবার এমন প্রশ্ন হতে পারে যে অধ্যাপক ডাগলাস মতে ভূগোল কি? তখন আমরা বলবো পৃথিবী এবং এর অধিবাসীদের বর্ণনা হলো ভূগোল। আবার অধ্যাপক কার্লেটার ভূগোলকে পৃথিবী বিজ্ঞান বলেছেন। এখানে আমি তোমাদের প্রশ্ন করতে পারি যে পৃথিবীর বিজ্ঞান হিসেবে ভূগোলকে আখ্যায়িত করেছেন কে? তখন তোমরা বলবে অধ্যাপক কার্লেটার। বা অধ্যাপক কার্লেটার মতে ভূগোল কি? তখন তোমরা বলবে যে পৃথিবীর বিজ্ঞান। রিচার্ড হাডসন বলেছেন পৃথিবী পৃষ্ঠে পরিবর্তনশীল বৈশিষ্ট্যে যথাযথ যুক্তিসঙ্গত এবং সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো ভূগোল। তাহলে রিচার্ড হাডসনের সংজ্ঞাটা কি? রিচার্ড হাডসনের সংজ্ঞা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত এবং সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে ভূগোল। এখানে সরাসরি প্রশ্ন হতে পারে যে রিচার্ড হাডসনের সংজ্ঞাটি লিখো, অথবা পৃথিবী পৃষ্ঠে পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সাথে বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। এই কথাটি কে বলেছে বা এই সংজ্ঞাটি কার? তখন তোমরা লিখবে রিচার্ড হাডসন। আবার আলেকজান্ডার হ্যামফোর্ড বলেন ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনায় ভূগোলের অন্তর্ভুক্ত। তাহলে এখানে প্রশ্ন হতে পারে আলেকজান্ডার হ্যামফোর্ডের মতে ভূগোল কাকে বলে, বা আলেকজান্ডার হ্যামফোর্ডের ভূগোলের সংজ্ঞাটি লিখো। তখন তোমরা লিখবে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার আলোচনা বর্ণনাই হলো এর অন্তর্ভুক্ত। অথবা আমি যদি বলি ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান, প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা এবং আলোচনা ভূগোলের অন্তর্ভুক্ত। এই উক্তিটি কার বা ভূগোলের সংজ্ঞাটি কে দিয়েছেন? তখন তোমরা লিখবে বা বলবে আলেকজান্ডার হ্যামফোর্ড। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক পরিবেশে উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ কিভাবে নিজেকে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল। এখানে এমন প্রশ্ন হতে পারে যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছে? 1965 সালে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছে। আবার এমন প্রশ্ন হতে পারে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিজ্ঞান একাডেমি ভূগোলের যে সংজ্ঞাটি দিয়েছে সে সংজ্ঞাটি লিখো। তখন তোমরা লিখবে বা বলবে যে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত হয় এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ কিভাবে নিজেকে বিন্যস্ত করে ভূগোল তার ব্যাখ্যা খুঁজে। শিক্ষার্থীবৃন্দ, আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী আমাদের আবাসভূমি, আর মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে আমরা
ভূগোল হিসেবে আখ্যায়িত করতে পারি। ভূগোল একদিকে প্রকৃতি বিজ্ঞান, অন্যদিকে প্রকৃতি এবং পরিবেশের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ, সমাজ সম্পর্কে জ্ঞানই হলো ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ে তোমাদের সিলেবাসে মোট কয়টি অধ্যায় আছে, ভূগোল কি এ সম্পর্কে কিছুটা ধারণা দিলাম। তোমাদের সিলেবাসের এই যে 14টি অধ্যায় আছে, এই 14টি অধ্যায় বেশিরভাগই নবম শ্রেণীতে শেষ করব। হয়তো দু একটা অধ্যায় দশম শ্রেণীতে পড়ানোর জন্য বাকি থাকবে, কিন্তু আমি তোমাদের নবম শ্রেণীতে পুরো সিলেবাসটা শেষ করার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনায় অধিক মনোযোগী হবে। ধন্যবাদ তোমাদেরকে।